নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুরাধা গল্পটির একদম অন্তিম পর্বের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প অনুরাধা। গল্প পাঠে আমি অর্পিতা। অনুরাধা হেসে বলল, প্রতিবাদ যত খুশি করুন, কিন্তু জিজ্ঞেস করি নেতিয়ে পড়া আত্মীয়তার মানেটা হলো কি? বিজয় বলল, ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন। ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র, ওর শেকড় টানে না রস, পাতার রং সবুজ না হতেই ধরে হলুদ বর্ণ। আপনি পাড়াগাঁয়ের গৃহস্থ ঘরের মেয়ে, স্কুল কলেজে পড়ে পাশ করেননি, পার্টিতে পিকনিকে মিশেননি। ওর নিগুড় অর্থ আপনাকে আমি বোঝাতে পারবো না। কেবল এইটুকুনি আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতা এসে তাকে বিষ খাওয়াবার আয়োজন করবে না। চাবুক হাতে তাড়া করেও বেড়াবেন না, কারণ সে মার্জিত রুচিবিরুদ্ধ আচরণ। সুতরাং সেদিকে নির্ভয় থাকতে পারেন। অনুরাধা বলল, আমি তার কথা ছেড়েই দিলুম, কিন্তু আপনি নিজে দেখবেন, কথা দিন। আপনার কাছে এই আমার মিনতি। বিজয় বলল, কথা দিতে ইচ্ছে করে, কিন্তু আমার স্বভাব আলাদা, অভ্যেসও আলাদা। আপনার আগ্রহ স্মরণ করে মাঝে মাঝে দেখার চেষ্টা করব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠব বলে মনে হয় না। কিন্তু আমার খাওয়া শেষ হলো, এখন যাই, যাবার উদ্বেগ করি কে? বলে সে উঠে পড়ল। আবার বলে উঠল, রইল কুমার আপনার কাছে। ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার করেছি ঠিক সেই আমার প্রকৃতি নয়, এ ভরসা আর একবার দিয়ে চললুম। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদর সন্তোষের ঘটবে না। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে, জিনিসপত্র বোঝাই দেওয়া হয়েছে। বিজয় উঠতে যাচ্ছে এমন সময় কুমার বলল, বাবা, মাসিমা ডাকছে তোমাকে। সদর দরজার পাশে দাঁড়িয়ে অনুরাধা বলল, প্রণাম করব বলে ডেকে পাঠালুম, আবার কবে যে করতে পারবো জানি নে। এই বলে গলায় আঁচল দিয়ে দূর হতে প্রণাম করল। তারপর উঠে দাঁড়িয়ে কুমারকে কোলের কাছে টেনে নিয়ে বলল, ঠাকুমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন ওর হবে না। বিজয় হেসে বলল, বিশ্বাস করা কঠিন। কঠিন? কার কাছে? আপনার কাছেও নাকি? বলে সেও হাসতে গিয়ে দুজনের চোখাচোখি হলো। বিজয় স্পষ্ট দেখতে পেল অনুরাধার চোখের পাতা দুটো জলে ভেজা। মুখ নামিয়ে বলল, কুমারকে নিয়ে গিয়ে কিন্তু আপনি কষ্ট দেবেন না যেন। আর বলতে পাবো না বলেই বারবার করে বলে রাখছি। আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছে হয় না। নাই বা পাঠালেন? প্রত্যুত্তরে সে শুধু একটা নিঃশ্বাস চেপে চুপ করে রইল। বিজয় বলল, যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথা আর একবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন। অনুরাধা বলে ওঠে, আমার মনে আছে, জানি গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিৎকার বিসর্জন দিয়েও চাইতে হবে, কিন্তু আপনার কাছে তা নয়। যা চাইব স্বচ্ছন্দে চাইব, কিন্তু মনে থাকে যেন। এই বলে বিজয় যাবার উদ্যোগ নিলে অনুরাধা বলে উঠল, তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান। বলুন, প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানব? আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবাও করতে পারবো।
আপনাকে ওরা সেবা করতে দেবে কেন? আমাকে কেউ বাধাও দিতে পারবে না। কুমার আসেনি শুনে মা আতঙ্কে শিউরে উঠলেন। সে কি কথা রে? এই যার সঙ্গে ঝগড়া তার কাছেই ছেলে রেখে এলি বাবা? বিজয় বলল, যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা, তাকে খুঁজে বার করার সাধ্য কার? তোমার নাতি রইল তার মাসির কাছে, দিন কয়েক পরেই ফিরে আসবে, তুমি অত চিন্তা করো না। বলি, হঠাৎ মাসি এলো কোথা থেকে রে? বিজয় বলে উঠল, ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পৌঁছয় মা, কে বলতে পারে? যে তোমার টাকা কড়ি নিয়ে ডুবে মরেছে সে এই গগন চাটুর্যের ছোট বোন। বাড়ি থেকে একেই তাড়াবো বলে লাঠি সোটা পেয়াদা পাইক নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিল, কিন্তু তোমার আপন নাতি করলে গোল। এমনই তার আঁচল চেপে রইল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলে না। মা ব্যাপারটা আন্দাজ করে জিজ্ঞেস করলেন, কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে? মেয়েটা খুব যত্ন আত্মি করে বুঝি? আহা, বাছা যত্ন তো কখনো পায় না। এই বলে তিনি নিজের অবস্থা স্মরণ করে নিঃশ্বাস ফেললেন। বিজয় বলল, আমি ছিলাম বাড়ির বাইরে, ভিতরে কে কাকে কী যত্ন করত চোখে দেখিনি, কিন্তু আসার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতেই আসতে চাইল না। মার তথাপি সন্দেহ ঘুচল না। সে আবার বললেন, ওরা পাড়া গায়ের মেয়ে, কত রকম জানে, সঙ্গে না এনে ভালো করনি বাবা। বিজয় বলল, তুমি নিজে পাড়া গায়ের মেয়ে হয়ে পাড়া গায়ের বিরুদ্ধে তোমার এই নালিশ? শেষকালে তোমার বিশ্বাস গিয়ে পড়ল বুঝি ওই শহরে মেয়ের ওপর? শহরের মেয়ে, তাদের চরণে কোটি কোটি নমস্কার। এই বলে মা দুটি হাত এক করে কপালে ঠেকালেন। বিজয় হেসে ফেলল। মা বললেন, হাসছিস কি রে? আমার দুঃখ কেবল আমি জানি, আর জানেন তিনি। বলতে বলতে তার চোখ ছলছল করে আসলো। সে আবার বললেন, আমরা যখনকার সে পাড়াগা কি আর আছে রে বাবা? দিনকাল সব বদলে গেছে। বিজয় বলল, অনেক বদলেছে, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধহয় তোমাদের পুণ্যে এখনও কিছু বাকি আছে মা। একেবারে লোক পাইনি, তারই একটুখানি এবারে দেখে এলুম, কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জো নেই, এই দুঃখটাই মনে রইল। এই বলে বিজয় আবার অফিসে বেরিয়ে গেল। অফিসের কাজের তাড়াতেই ব্যস্ত হয়ে তাকে চলে আসতে হয়েছিল। বিকেলে অফিস থেকে ফিরে বিজয় ও মহলে বৌদিদির সঙ্গে দেখা করতে গেল। দেখা করতে গিয়ে দেখল সেখানে বেঁধেছে কুরুক্ষেত্র কাণ্ড। প্রসাধনের জিনিসপত্র ইতস্ত বিক্ষিপ্ত। দাদা ইজি চেয়ারের হাতলে বসে প্রবল কণ্ঠে বলছে, কক্ষনো না, কক্ষনো না, যেতে হলে তুমি একলা যাও, এমন কুটুম্বিতে আমি দাঁড়িয়ে। অকস্মাৎ বিজয়কে দেখে প্রভা হাউমাউ করে কেঁদে ফেলল। ঠাকুরপো, তারা যদি শীতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে থাকে, তুমি বলো না, সে কি আমার দোষ? আজ পাকা দেখা উনি বলছেন যাবেন না, তার মানে উনি আমাকেও যেতে দেবেন না। দাদা গর্জে উঠলেন, তুমি জানতে না বলতে চাও? হ্যাঁ, আমাদের সঙ্গে জোচ্চুরি চালাবার এতদিনের কি দরকার ছিল? কথাটা সাহসা ধরতে না পেরে বিজয় হতবুদ্ধি হলো, কিন্তু বুঝতেও বিলম্ব হলো না। সে বলল, রোসো রোসো, হয়েছে কি বলো তো? অনিতার সঙ্গে শীতাংশু ঘোষালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে এবং আজই তার পাকা দেখা, তাই তো? আই অ্যাম থ্রোন কমপ্লিটলি ওভারবোর্ড। দাদা হুঙ্কার দিলেন, হ্যাঁ, আর উনি বলতে চান কিছুই জানতেন না। প্রভা কেঁদে বলল, আমি কি করতে পারি ঠাকুরপো, তুমি বলো। দাদা রয়েছেন, মা রয়েছেন, আর মেয়ে নিজে বড় হয়েছে,
তারা যদি কথা ভাঙে আমার দোষ কি এতে? দাদা বলে উঠল, দোষ এই যে তারা ধাপ্পাবাজ, ভণ্ড, মিথ্যেবাদী। একদিকে কথা দিয়ে আর একদিকে গোপনে টোপ ফেলে বসেছিল। এখন লোকে মুখ টিপে হাসবে, আমি ক্লাবের পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না। প্রভা তেমনই কান্না সুরে বলতে লাগলো, এমন ধারা কি আর হয় না? তাতে তোমার লজ্জা কিসের? আমার লজ্জা সে তোমার বোন বলে, আমার শ্বশুরবাড়ির সবাই জোচ্চোর বলে, আর তাতে তোমারও একটা বড় অংশ আছে এইটা জেনে। দাদার মুখের প্রতি চেয়ে এবার বিজয় হেসে ফেলল, কিন্তু তৎক্ষণাৎ হেঁট হয়ে প্রভার পায়ের ধুলো মাথায় নিয়ে প্রসন্ন মুখে বলল, বৌদি, দাদা যতই গর্জন করুক, আমি রাগ বা দুঃখ কিছুই করিনি। বরঞ্চ সত্যি যদি এতে তোমার অংশ থাকে, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। বিজয় মুখ ফিরিয়ে বলল, দাদা, রাগ করা তোমার সত্যিই বড় অন্যায়। এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থ নেই যদি পরিবর্তনের সুযোগ থাকে। বিয়েটা তো ছেলে খেলা নয়। শীতাংশু ICS হয়ে ফিরছে, সে একটা বড় দরের লোক। অনিতা দেখতে ভালো, বিয়ে পাশ করেছে। আর আমি এখানেও পাশ করিনি, বিলেতেও 7-8 বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারিনি। সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই। না আছে পদগৌরব আর না আছে খেতাব। অনিতা কোনো অন্যায় করেনি দাদা, তুমি একটু বোঝো। দাদা জোরে বলে উঠলেন, 100 বার অন্যায় করেছে। তুই বলতে চাস এতে তোর কোনো কষ্ট হয়নি? বিজয় বলে উঠল, দাদা, তুমি গুরুজন, মিথ্যে বলবো না। এই তোমার পা ছুঁয়ে বলছি, আমার এতটুকু দুঃখ নেই। নিজের পুণ্য তো নয়, কার পুণ্যে ঘটল জানি নে, কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম। বৌদি চলো, আমি তোমাকে নিয়ে যাই। দাদার ইচ্ছে হয় রাগ করে ঘরে বসে থাকুক, কিন্তু আমরা চলো তোমার বোনের পাকা দেখায় পেট পুড়ে খেয়ে আসি গে। প্রভা বিজয়ের মুখে চেয়ে বলে উঠল, তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো? না বৌদি, ঠাট্টা করিনি। আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার পরে আমার ভাগ্য যেন এবার মুখ তুলে চায়। কিন্তু আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি কাপড় পরে নাও, আমি অফিসের পোশাকটা ছেড়ে আসি গে। বলে সে দ্রুত চলে যাচ্ছিল। যাবার সময় দাদা বলে উঠলেন, তোর তো নেমন্তন্ন নেই, তুই সেখানে যাবি কি করে? বিজয় থমকে দাঁড়িয়ে বলল, তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতেই আজ আমার কোনো সংকোচ নেই। ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, অনিতা, তুমি আমাকে ঠকাওনি, তোমার উপর আমার রাগ নেই, জ্বালা নেই। প্রার্থনা করি তুমি সুখী হও। দাদা, আমার একটা বিনতি রাখো, আর রাগ করে থেকো না, বৌদিদিকে নিয়ে যাও। অন্তত আমার হয়ে অনিতাকে আশীর্বাদ করে এসো তোমরা। দাদা ও বৌদি উভয়েই হতবুদ্ধির মতো তার দিকে চেয়ে রইল। সহসা উভয়েরই চোখে পড়ল বিজয়ের মুখের পরে বিদ্রূপের সত্যিই কোনো চিহ্ন নেই। ক্রোধের অভিমানের লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়েনি। সত্যিই যেন কোনো সুনিশ্চিত বিপদের ফাঁস এড়িয়ে মন তার অকৃত্রিম পুলকে ভরে গেছে। বোনের কাছে এই ইঙ্গিত উপভোগ্য নয়। অপমানের ধাক্কায় প্রভার মনটা সহসা জ্বলে গেল। কি যেন একটা বলতে চাইল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে রইল। বিজয় বলল, বৌদি, আমার সকল কথা বলবার আজও সময় আসেনি। কখনো আসবে কি না তাও জানি না। যদি আসে কোনো দিন, সেদিন কিন্তু তুমিও বলবে, ঠাকুরপো, তুমি ভাগ্যবান ভাই, তোমাকে আমি আশীর্বাদ করি। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।